দেখো, আগের দিন আমরা ভারত ও পশ্চিমবঙ্গের নদ নদী সম্বন্ধে আলোচনা করছিলাম। তো আগের দিন আমরা সিন্ধু এবং গঙ্গা এই দুটো রিভার সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এবং তার সাথে আমাদের দক্ষিণ ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদী। দেখো, ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র আমাদের ভারতের আরো একটা সব থেকে বড় নদী, কিন্তু এই নদীটার বেশিরভাগটাই ভারতে না থেকে চীনে রয়েছে। না হলে এই নদীটাও ভারতের সর্ববৃহৎ নদী হতে পারত। তো এই যে নদী ব্রহ্মপুত্র, আমরা প্রত্যেকেই নাম শুনেছি। ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায়? তিব্বতের কাছে মানসরোবর যে ঝিল, ঠিক আছে, তিব্বতের কাছে কি রয়েছে? মানসরোবর ঝিল। ঠিক আছে, মান সরোবর ঝিল। এই ঝিলের কাছে একটা গ্লেসিয়ার বা হিমবাহ রয়েছে, যে গ্লেসিয়ারটার নাম হচ্ছে চেমায়ুং দোং গ্লেসিয়ার। এখান থেকে একটা নদী উৎপত্তি হয়েছে, যে নদীটাকে আমরা বলি ব্রহ্মপুত্র, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য নাম রয়েছে। দেখো, ব্রহ্মপুত্র, ঠিক আছে, এর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। তো আমাদের প্রত্যেকটা নামকেই মনে রাখতে হবে, প্রচুর প্রশ্ন আসে। ব্রহ্মপুত্র, দেখো, এটা যখন উৎপত্তি হচ্ছে কোথায়? তিব্বতে। তিব্বতে এটাকে কি বলা হয়? তিব্বতে এটাকে বলা হয় তোমার সাংপো। কি বলা হয়? সাংপো। তারপর এই নদীটা চীনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীটাকে চীনে বলা হয় চেমায়ুং ডুং, সরি, ইয়ারলুং সাংপো। কি বলা হয়? ইয়ারলুং সাংপো। ইয়ারলুং সাংপো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো তোমার চীন। তারপর দেখো, এই জায়গাটা দিয়ে ভারতে প্রবেশ করছে অরুণাচল প্রদেশের এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলা হয়? নামচা বারওয়া। নামচা বারওয়া। তো এইখান দিয়ে যদি নদীটা যখন প্রবেশ করছে, তখন অরুণাচল প্রদেশে নদীটাকে কি বলা হয়? দিহাং বলা হয়। বারবার ভুল লিখছি। কি বলা হয়? দিহাং। আচ্ছা, এই নদীটাই যখন আসামের সাদিয়া বলে একটি জায়গা রয়েছে, এই সাদিয়ার কাছে দুটো নদী রয়েছে, দিবাং এবং লোহিত। ঠিক আছে, সাদিয়ার কাছে যখন দিবাং এবং লোহিত, ঠিক আছে, দিবাং এবং লোহিত এই দুটো যখন মিলিত হচ্ছে কোথায়? আসামের সাদিয়া, তখন নদীটার নাম হচ্ছে কি? ব্রহ্মপুত্র। ঠিক আছে, তাহলে দেখো, ব্রহ্মপুত্র নাম প্রথম থেকে নেই। যখন আসামের সাদিয়ার কাছে দিবাং ও লোহিত নদী মিশে যাচ্ছে এই তোমার দিহাং নদীর সাথে, তখন নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আচ্ছা, তারপর দেখো, এই নদীটা আসামের মধ্য দিয়ে প্রবাহিত হতে শুরু করলো। আসামের কাছে যখন শেষ, এই যে জায়গাটা, এটা হচ্ছে আসামের লাস্ট পজিশন। এটাকে বলা হচ্ছে তোমার, কি বলা হয়? ধুবড়ি। ঠিক আছে, ধুবড়ি। এখান থেকে নদীটা চলে যাচ্ছে বাংলাদেশে। এই যে এরিয়াটা, এটা হচ্ছে কি নাম? বাংলাদেশ। তাহলে বাংলাদেশে এই নদীটাকে কি বলা হচ্ছে? বাংলাদেশে এই নদীটাকে বলা হয় যমুনা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এখানে তোমরা ম্যাপটা দেখলে বুঝতে পারবে। আঁকছি ম্যাপটা, ঠিক আছে। ধরো এটা বাংলাদেশ, ঠিক আছে। তো এই ধার থেকে একটা নদী, উপর থেকে নদী আসছে কি, দেখো, উপর দিক থেকে একটা নদী আসছে, আমরা সেটাকে বলি গঙ্গা। গঙ্গা এরকম আসছে। তারপর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে একটা এদিকে বে অফ বেঙ্গল, আর একটা বাংলাদেশে ঢুকে গেল পদ্মা নামে। ঠিক একই রকম ভাবে এদিকে ব্রহ্মপুত্রটা এসে
আবার এই পদ্মা নদীর সাথে মিশছে। তো পদ্মা এবং যমুনা যখন মিশছে, তারপর যে নদীটা প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে মেঘনা। এটাও মাথায় রাখবে, পরীক্ষায় এটাও এসেছে। ঠিক আছে। আচ্ছা, এরপর এই যে ব্রহ্মপুত্র নদী, এটা টোটাল লেন্থ কত জানো? টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার। টোটাল হচ্ছে 2900 কিলোমিটার, যার মধ্যে ভারতে রয়েছে কত কিলোমিটার? ভারতে রয়েছে তোমার মাত্র 885 কিলোমিটার। ঠিক আছে, ভারতে রয়েছে 885 কিলোমিটার। আচ্ছা, এই ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত কয়েকটা গুরুত্বপূর্ণ শহরের মধ্যে একটা হচ্ছে ডিব্রুগড়। কি নাম? ডিব্রুগড়। তাছাড়া রয়েছে তোমার তেজপুর এবং গুয়াহাটি। তেজপুর, গুয়াহাটি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই ব্রহ্মপুত্র নদীর এখানে অবস্থিত হচ্ছে কি মাজুলি দ্বীপ। ব্রহ্মপুত্র নদীর এখানে কি অবস্থিত? মাজুলি দ্বীপ, মাথায় রাখবে। মাজুলি দ্বীপ এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় কি নদী দ্বীপ। পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপ, নদীর উপর তৈরি হওয়া দ্বীপ, সেটা হচ্ছে তোমার মাজুলি দ্বীপ। কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এরপর দেখো এই যে লোহিত নদী, এই লোহিত নদীটা যখন আসামে ঢুকছে, ঠিক আছে, এই লোহিত নদীটা যখন আসামে ঢুকছে, এখানে একটা সেতু তৈরি করা হয়েছে। একটা সেতু তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে ভূপেন হাজারিকা সেতু। কি নাম? ভূপেন হাজারিকা সেতু, বা এটাকে অনেক সময় বলা হয় ঢোল সাদিয়া সেতু। কি বলা হয়? ঢোল সাদিয়া সেতু। ঠিক আছে, ঢোল সাদিয়া সেতু, মনে রাখবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখব ব্রহ্মপুত্র নদীর কতগুলা কি রয়েছে উপনদী বা শাখা নদী, সেখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, এটা দেখার জন্য তোমাদের সব থেকে ভালো হচ্ছে ছবিটা আমি যদি নিয়ে নিই একবার। দেখো, নদীর সবসময় দুদিক থেকে আমরা উপনদী দেখতে পাই। একটা হচ্ছে ডান তীর, আর একটা হচ্ছে বাম তীর। আচ্ছা, বুঝবে কি করে ডান তীর বাম তীর কোন দিকটা? দেখো, নদীটার যে প্রবাহ পথ সেটা কি রকম? এরকম, এরকম, এরকম। প্রবাহ পথটা তোমাকে প্রথমত দেখতে হবে যে কোন দিকে নদীটা গেছে। ঠিক আছে, তো এই দিকে গেছে মানে তোমাকে এই দিকে মুখ করে দাঁড়াতে হবে। তুমি যদি এদিকে মুখ করে দাঁড়াও, তোমার ডান হাত পড়বে এদিকটা, বাঁ হাত পড়বে এদিকটা। তার মানে এটা হচ্ছে লেফট বাম তীর, এটা হচ্ছে ডান তীর। আচ্ছা, তাহলে উপনদী আমরা দেখব। ঠিক আছে, উপনদী আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাম তীরের উপনদী। কোন তীরের? বাম তীরের উপনদী। ঠিক আছে, এগুলো বুঝো, এগুলো বোঝানোর জন্য জাস্ট দাগ দিয়েছি। দেখো, বাম তীরের উপনদী। আচ্ছা, বাম তীরের উপনদী তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ কি কি রয়েছে। একটা রয়েছে দিবাং, লোহিত, ধানসিরি, আর এই তিনটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অনেক। তাহলে প্রথমে একটা রয়েছে কি দিবাং, দিবাং। দিবাংটা কি? একটা বাম তীরের উপনদী। ঠিক আছে, এটা মনে রাখবে। আসামের যে সাদিয়া বলে একটি জায়গা রয়েছে, সাদিয়া, সেখানে এসে ব্রহ্মপুত্রের সাথে মিশেছে। তার সাথে ব্রহ্মপুত্র। আচ্ছা, আর একটা হচ্ছে লোহিত। আচ্ছা, লোহিত নদীটা খুব গুরুত্বপূর্ণ, এটার উপরেই কিন্তু বিজয় হাজারিকা সেতুটা রয়েছে। ঠিক আছে,
তো লোহিত নদীটা হচ্ছে তোমার, এটাও সাদিয়ার কাছে এসে মিশেছে, এবং এখান থেকে দিহাং নদীটা কি নামে পরিবর্তিত হয়, ব্রহ্মপুত্র। আচ্ছা, তারপর দেখো ধানসিরি। ধানসিরি ধানসিরিটা হচ্ছে তোমার নাগা পর্বত থেকে উৎপত্তি, এবং মনে রাখবে এটা হচ্ছে একটা মিয়েন্ডার যুক্ত নদী। মিয়েন্ডার যুক্ত নদী। এরপর মিয়েন্ডার যুক্ত নদী মানে কি, যেসব নদীতে প্রচুর পরিমাণে এরকম আঁক বাঁক দেখতে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মিয়েন্ডার। তাহলে মিয়েন্ডার যুক্ত নদী হচ্ছে ধানসিরি, মাথায় রাখবে। আচ্ছা, বাম তীরের হয়ে গেল। বাম তীরের এইগুলো ছাড়াও আরো একটা রয়েছে, সেটা হচ্ছে কপিলি নদী। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ কপিলি। কপিলি এটাও একটা বাম তীরের উপনদী। ঠিক আছে, এটা কপিল মুনির যে নাম, কপিল মুনির নাম অনুসারে এটা রাখা হয় কপিলি। ঠিক আছে। আচ্ছা, এটুকু মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো ডান তীরে কি কি রয়েছে। বাম তীর দেখলে, চলো এই দিকটা আমরা ডান তীরটা লিখে নিই, হ্যাঁ, তোমরা নোট বানাবে। চলো, ডান তীর। ডান তীর, দেখো ডান তীরে আমরা কি কি দেখতে পাবো। ডান তীরে একটা রয়েছে তোমার সুবনশিরি, মানস, তিস্তা। ঠিক আছে, সুবর্ণশিরি বা সুবর্ণশিরি, একটা প্রথমে লিখে নাও, সুবর্ণশিরি। সুবর্ণশিরিটা কোথায়? সুবর্ণশিরিটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী। বৃহত্তম উপনদী, এটা মাথায় রাখবে। ব্রহ্মপুত্রের বৃহত্তম উপনদী হচ্ছে সুবর্ণশিরি। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় তোমার, মাথায় রাখবে, স্বর্ণরেণুর নদী। পরীক্ষায় চলে আসে স্বর্ণরেণুর নদী বা গোল্ডেন রিভার। কাকে বলা হয়? স্বর্ণরেণুর নদী, সেটা হচ্ছে সুবর্ণশিরি। আচ্ছা, তারপর একটা রয়েছে তোমার উম, মানস। মানসটা খুব গুরুত্বপূর্ণ। মানস, দেখো মানসে কি রয়েছে, এটা হচ্ছে তোমার ভুটানের বৃহত্তম নদী। মানসটা ভুটানের বৃহত্তম নদী। মানস নদীর উৎপত্তি কোথায়? ভুটানে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই নদীটা আসামের একটি জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে তোমার কি, যোগী ঘোপা। যোগী ঘোপা, এই যোগী ঘোপার কাছে এসে ব্রহ্মপুত্রে মিশেছে। কোথায়? এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে যোগী ঘোপা। আচ্ছা, মনে রাখবে এই মানস নদীর উপরেই আমাদের ভারতে একটা অভয়ারণ্য রয়েছে, সেটা হচ্ছে কি মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। মানস বন্যপ্রাণী অভয়ারণ্য। ঠিক আছে, তাহলে সুবর্ণশ্রী, মানস তোমরা দেখলে। এরপর হচ্ছে তিস্তা, আর একটা গুরুত্বপূর্ণ, তিস্তাটা নোট করো। তিস্তা হচ্ছে তোমার, এটা ছোলামু হ্রদ। কোথাকার? সিকিমের ছোলামু হ্রদ। ঠিক আছে, ছোলামু হ্রদ, এখান থেকে এটার উৎপত্তি। ঠিক আছে। আচ্ছা, এটাকে বলা হয় সিকিম ও উত্তরবঙ্গের কি বলা হয়, জীবন রেখা। দেখো, এটা সিকিম থেকে উৎপন্ন হয়ে সিকিমে গেছে, সিকিমের থেকে পশ্চিমবঙ্গ হয়ে তোমার ব্রহ্মপুত্র নদীতে বাংলাদেশে গিয়ে মিশেছে। কোথায়? পদ্মা, যমুনা, তিস্তা সব এক জায়গাতে গিয়ে মিশেছে। আচ্ছা, তিস্তা তোমরা দেখে নিলে। আরো কয়েকটা রয়েছে, সেগুলো জাস্ট নামগুলো নোট করে নাও। একটা হচ্ছে তোমার দিহিং। কি কি রয়েছে? এই দিহিং বলছে আরো, বরা নদী, কামেং, বরা নদী, এগুলো জাস্ট নামটা নোট করবে, কামিং। তাছাড়া রয়েছে তোমার সংকোচ। এইগুলো হচ্ছে তোমার কয়েকটা গুরুত্বপূর্ণ উপনদী। আচ্ছা, আমাদের যে ন্যাশনাল ওয়াটারওয়ে 2,
ন্যাশনাল ওয়াটারওয়ে 2, এটা কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্র নদী, মাথায় রাখবে। ব্রহ্মপুত্র কোথায় কোথায়? এই সাদিয়া থেকে ধুবড়ি, এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 2, জাতীয় জলপথ দ্বিতীয়, এটাও প্রশ্নে আসে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে এসো রিভার্স ইন সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের কিছু গুরুত্বপূর্ণ নদী। দক্ষিণ ভারতের তিনটা সব থেকে গুরুত্বপূর্ণ নদী, একটা হচ্ছে গোদাবরী, একটা হচ্ছে কৃষ্ণা, একটা হচ্ছে কাবেরী। কি কি রয়েছে? একটা হচ্ছে গোদাবরী, একটা হচ্ছে কৃষ্ণা, আর একটা হচ্ছে তোমার কাবেরী। এই তিনটা নদী দক্ষিণ ভারতের যখন নদী সম্বন্ধে পড়বে তখন সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তিনটা নদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। আচ্ছা, এই যে গোদাবরী, গোদাবরী নদীর উৎপত্তিটা কোন জায়গায় দেখো তো? গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে আমাদের, এটা মহারাষ্ট্রের ত্রয়ম্বকম পাহাড়ি। ঠিক আছে, আচ্ছা কৃষ্ণা নদীর উৎপত্তি হচ্ছে আমাদের মহাবালেশ্বর, এবং কাবেরী নদীটা হচ্ছে উৎপত্তি তোমার কোথায়? কাবেরী নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? ব্রহ্মগিরির পাহাড়ি। আচ্ছা, এটার একটা পৌরাণিক মত রয়েছে যে একটা সময় দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে কি হয়েছিল, তোমার খরা দেখা দিয়েছিল। সেই সময় এক মুনি ভগবান শিবের কাছে যায় এবং ভগবান শিবের কাছ থেকে বলে যে আপনি একটু আমাকে গঙ্গার জল দিন, মানে শিবের মাথায় তো গঙ্গা আছে, তো গঙ্গার জল নিয়ে আসে এবং তারপর এই কাবেরী নদীর উৎপত্তি করে। তার জন্য কাবেরী নদীকে তোমার বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। কি বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা। ঠিক আছে, তো প্রথমেই দেখো আমরা চলে এসো গোদাবরী নদী নিয়ে। গোদাবরী নদীর লেন্থ হচ্ছে তোমার 1465 কিলোমিটার। 1465 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের ভারতের সেকেন্ড লম্বা নদী, লম্বার দিক থেকে সেকেন্ড, এটা পুরোটাই ভারতে রয়েছে কিন্তু। আচ্ছা, এটা হচ্ছে বা তোমরা বলতে পারো প্রায়দ্বীপীয় ভারতের সব থেকে লম্বা, দক্ষিণ ভারতের সব থেকে লম্বা বলতে পারো, দক্ষিণ ভারতের সব থেকে লম্বা। আচ্ছা, মনে রাখবে গোদাবরী নদী সম্বন্ধে একটা, সেটা হচ্ছে এটাকে বুড়িগঙ্গাও বলা হয়। কি বলা হয়? বুড়িগঙ্গা বলা হয় কাকে? গোদাবরী নদীকে বুড়িগঙ্গা বলা হয়। আচ্ছা, দেখো এরপর গোদাবরীর যে উপনদী সেগুলা নোট করো, পরীক্ষায় চলে আসে। বাম তীরে যে উপনদীগুলো রয়েছে গোদাবরীর, বাম তীরে রয়েছে তোমার প্রংহিতা, ইন্দ্রাবতী, ইন্দ্রাবতী। ঠিক আছে, ইন্দ্রাবতী, তারপর হচ্ছে তোমার সবরি। আচ্ছা, যদি বলা হয় প্রংহিতাটা কি? প্রংহিতা হচ্ছে তিনটা নদীর মিলিত প্রবাহ। তিনটা নদী কি কি? একটা হচ্ছে তোমার পেনগঙ্গা, ওয়ার্ধা এবং বেনগঙ্গা। ঠিক আছে, এক হচ্ছে পেনগঙ্গা, এক হচ্ছে ওয়ার্ধা, আর একটা হচ্ছে বেনগঙ্গা। এই তিনটা নদীকে একত্রে বলা হয় প্রংহিতা। ইন্দ্রাবতী, সবরি, এগুলো হচ্ছে তোমার বাম তীরের উপনদী। কার বাম তীরের উপনদী? হচ্ছে গোদাবরী। আচ্ছা, গোদাবরীর বাম তীরের উপনদী তোমরা দেখলে, এরপর চলে এসো ডান তীরে কি কি উপনদী রয়েছে। ডান তীরে কি কি উপনদী রয়েছে তোমরা দেখো, মঞ্জিরা, ডারনা, প্রবরা। কি কি রয়েছে? মঞ্জিরা, ডারনা, প্রবরা, এগুলো হচ্ছে তোমার ডান তীরের উপনদী। আচ্ছা, এখানে এই তোমার গোদাবরী নদীতে কি কি জলপ্রপাত রয়েছে?
এগুলো একবার দেখে নাও এক নজরে। জলপ্রপাত যেগুলো রয়েছে গোদাবরী নদীর উপর, দেখো এই ইন্দ্রাবতীর উপর রয়েছে কি, ইন্দ্রাবতীর উপর রয়েছে তোমার চিত্রকূট, চিত্রকূট জলপ্রপাত মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা, কাবেরীর এই তোমার গোদাবরী নদীর উপর, বিশেষ করে গোদাবরী নদীর উপর সেরকম কোনো বাঁধ নেই, ঠিক আছে, সেরকম গুরুত্বপূর্ণ কিছু নেই। আচ্ছা আচ্ছা, কতগুলো বাঁধ রয়েছে, বাঁধ বা যেটাকে আমরা বলি ড্যাম, কি কি বাঁধ রয়েছে? শ্রীরাম সাগর বাঁধ, শ্রী রাম সাগর বাঁধ, ঠিক আছে, শ্রীরাম সাগর বাঁধ। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার পোলা ভারম বাঁধ, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আরেকটা হচ্ছে পোচমপদ বাঁধ, পোচমপদ, এটা কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, ঠিক আছে। কৃষ্ণা হয়ে তোমার গোদাবরী হয়ে গেল, এরপর চলে এসো কৃষ্ণা নদী। কৃষ্ণা, এটা কোথা থেকে উৎপত্তি বললাম? মহাবালেশ্বর, মহাবালেশ্বর থেকে এটার উৎপত্তি। লেন্থ কত? 1400 কিলোমিটার, 1400 কিলোমিটার। আচ্ছা, কোন কোন রাজ্যের উপর দিয়ে যদি বলা হয় যে কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কৃষ্ণা নদী গেছে তোমার মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। কি কি? মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্রের উপর দিয়ে কতটা গেছে? মহারাষ্ট্রের উপর দিয়ে গেছে তোমার 305 কিলোমিটার। কর্ণাটকের উপর দিয়ে গেছে 483 কিলোমিটার, এবং অন্ধ্রপ্রদেশের উপরে দিয়ে গেছে 612 কিলোমিটার। টোটাল 1400 কিলোমিটারের যাত্রাপথ রয়েছে কার? কৃষ্ণা নদীর, ঠিক আছে। আচ্ছা, কৃষ্ণার যে উপনদীগুলো আছে একবার নোট করে জাস্ট, উপনদী, ডান তীর বাম তীর মনে রাখার দরকার নেই, উপনদীগুলো মনে রাখবে। উপনদীগুলো হচ্ছে তোমার কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, মনে রাখবে, কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, ঠিক আছে, কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, মুসি, বেদবতী, মালপ্রভা, মুসি, মালপ্রভা, ঠিক আছে, মুসি, মালপ্রভা। আর একটা হচ্ছে ঘাটপ্রভা। এগুলা কার? এগুলা হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী। আচ্ছা, এই যে মুসই নদীটা রয়েছে, মুসি নদীর তীরে কোন শহরটা রয়েছে? হায়দ্রাবাদ, পরীক্ষায় আসে, হায়দ্রাবাদ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে তুঙ্গভদ্রা, এই তুঙ্গভদ্রার আরো একটা নাম রয়েছে, পরীক্ষায় চলে আসে। তো যে নামটা রয়েছে সেই নামটা কি? সেই নামটা হচ্ছে তোমার পম্পা। আর এই নদীটার তীরে একটা শহর গড়ে উঠেছে, সেটা হচ্ছে হাম্পি, হাম্পি গড়ে উঠেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এই কৃষ্ণা নদীর উপর কি কি বাঁধ গড়ে উঠেছে। বাঁধ খুব গুরুত্বপূর্ণ। তো বাঁধ যেগুলো রয়েছে, এক হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, নাগার্জুন সাগর বাঁধ, ঠিক আছে, নাগার্জুন সাগর বাঁধ। আচ্ছা, আর কি রয়েছে?
শ্রী সালেম বাঁধ, শ্রী সালেম বাঁধ। 3 নম্বরে তোমরা নোট করো আলমাট্টি বাঁধ, আলমাট্টি বাঁধ। ঠিক আছে, আচ্ছা। এটাও মাথায় রাখবে, বিজয়বাড়া যে শহরটা রয়েছে এটাও কিন্তু কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার কৃষ্ণা নদী। তাহলে গোদাবরী, কৃষ্ণা হলো, এরপর হচ্ছে কাবেরী। কাবেরী নদীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী, দক্ষিণ ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কাবেরী। ঠিক আছে, আচ্ছা। মনে রাখবে সাউথ ইন্ডিয়ার একমাত্র সদাবাহার, একমাত্র সদাবাহার বলতে কি বোঝায়, যে সব সময় ফ্লো করে, যে জল শুকিয়ে যায় না। ঠিক আছে, সদাবাহার নদী হচ্ছে কাবেরী। ঠিক আছে, আচ্ছা। এটাকে কি বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা। কারণটা আমি কি বললাম, যে এক সময় সাউথ ইন্ডিয়াতে প্রচন্ড খরা দেখা দিয়েছিল, তখন এক মুনি ভগবান শিবের কাছ থেকে নিয়ে এসেছিল গঙ্গার জল কমণ্ডলুতে করে। তারপর সেই জলটা গণেশের হাত দিয়ে পড়ে গিয়েছিল, গণেশ কাকের রূপ নিয়ে সেই জলটা ফেলে দেয় ব্রহ্মগিরির পাহাড় থেকে, এবং তারপর তৈরি হয় কাবেরী নদী। তো তখন থেকে বলা হয় এটাকে দক্ষিণ ভারতের গঙ্গা। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার পৌরাণিক মত। ঠিক আছে, আচ্ছা। এই কাবেরী নদীর জল নিয়ে একটা বিবাদ রয়েছে, যেটাকে বলা হয় কাবেরী ডিসপিউট, কাবেরী ডিসপিউট। এটা প্রশ্ন আসে কাদের কাদের মধ্যে রয়েছে। তো মনে রাখবে যাদের মধ্যে দিয়ে জল গেছে তাদেরই থাকবে। এক হচ্ছে তোমার কর্ণাটক, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, কেরালা, তামিলনাড়ু, আর একটা হচ্ছে পুডুচেরি। তাহলে 3টা রাজ্য আর একটা ইউনিয়ন টেরিটরি, এদের মধ্যে বিবাদ রয়েছে কি, কাবেরী নদীর জল নিয়ে। জল নিয়ে বলতে কি, জলটা কার কাছে কতটা থাকবে, কোন রাজ্যের কাছে কতটা জল থাকবে, এই নিয়েই হচ্ছে বিবাদ। ঠিক আছে, এই নিয়ে হচ্ছে বিবাদ। আচ্ছা, আচ্ছা। এরপর দেখো এটার উপনদী কি কি রয়েছে, কাবেরীর উপনদী কি কি রয়েছে, পরীক্ষা আসে। ঠিক আছে, তো উপনদীগুলোর মধ্যে নোট করতে থাকো। একটা হচ্ছে হিমবতী, সিমসা, অমরাবতী। কি কি, হিমবতী, সিমসা, অমরবতী, ভবানী, অর্কবতী, ভবানী, অর্কবতী। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো এখানে কি কি বাঁধ রয়েছে, কাবেরী নদীর ওপর কি কি বাঁধ রয়েছে। সেটা হচ্ছে মেট্টুর বাঁধ, সব থেকে গুরুত্বপূর্ণ মেট্টুর বাঁধ। ঠিক আছে, আচ্ছা। জলপ্রপাত কি কি রয়েছে, জলপ্রপাত রয়েছে তোমার শিব সমুদ্রম জলপ্রপাত, শিব সমুদ্রম জলপ্রপাত। এটা কোথায় রয়েছে, কাবেরী নদীর উপর। তাহলে দেখো দক্ষিণ ভারতের যে প্রধান 3টা নদী, এক হচ্ছে তোমার গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, 3টা নদী আলোচনা হয়ে গেছে। এছাড়া কয়েকটা ছোট ছোট নদী আমাদের কিন্তু থেকে যায়। যেমন প্রথমে একটা হচ্ছে মহানদী, এই নদীটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। আচ্ছা, মহানদী ছাড়া আর কি কি রয়েছে, মহানদী ছাড়া যেমন সুবর্ণরেখা। ঠিক আছে, তো এগুলো একটু আর একটু সামান্য আমরা আলোচনা করব।
দেখো, যদি বলা হয় এটার উদ্গম বা অরিজিন কোথায়, এটার অরিজিন হচ্ছে দণ্ডকার্নিয়ার পাঠার। দণ্ডকার্নিয়ার পাঠার। আচ্ছা, এটার উপর কি বাঁধ তৈরি হয়েছে? হীরাকুদ বাঁধ। ঠিক আছে। আচ্ছা, মহানদী হয়ে গেল। মহানদী ছাড়া দেখো আরো কয়েকটা রয়েছে, যেমন তোমার পেরিয়ার বাঁধ, সরি পেরিয়ার নদী। পেরিয়ার নদীটা তোমার তামিলনাড়ুতে অবস্থিত। এটা বিখ্যাত কারণ এটার উপর একটা বাঁধ রয়েছে, এক হচ্ছে মুল্লা পেরিয়ার বাঁধ, একটা হচ্ছে কি মুল্লা পেরিয়ার বাঁধ, আর একটা হচ্ছে ইডুকি বাঁধ। কার উপর রয়েছে? পেরিয়ার নদীর উপর। আচ্ছা, তারপর একটা নোট করো, মান্ডবি। মান্ডবি নদীটা কোথায় অবস্থিত? গোয়া। এটার উপর কি রয়েছে? দুধসাগর ওয়াটারফল। দুধ সাগর ওয়াটারফল, জলপ্রপাত মান্ডবি নদীর উপর রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে জুয়ারি নদী। জুয়ারি নদী, এটাও তোমার গোয়াতে অবস্থিত। এটার উপর একটা বন্দর রয়েছে, পোর্ট, সেটা হচ্ছে মার্মুগাঁও। মার্মুগাঁও পোর্ট কোন নদীর উপর? জুয়ারি নদীর উপর। আচ্ছা, আর কি রয়েছে বাবা? আর সেরকম নেই। ঠিক আছে। তো এই হচ্ছে তোমার কি সাউথ ইন্ডিয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ নদী। এরপর আমরা দেখব, এতক্ষণ যে নদীগুলো দেখলে প্রত্যেকটা নদীর তোমরা যদি গতিপথগুলো দেখো, প্রত্যেকটা নদী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেছে। পশ্চিম থেকে পূর্ব দিক, দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে। এরপর আমরা দেখব যে নদীগুলা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, বা সেগুলাকে আমরা কি বলি? পশ্চিম বাহিনী নদী বা ওয়েস্টার্ন ফ্লো রিভার। তো এগুলো একটা মনে রাখার সহজ ট্রিক আছে, যে কোন কোন নদীগুলো পশ্চিম বাহিনী, কি কি? স মা নো তা, সমানতা। স ফর কি? সবরমতি। সবরমতি। মা ফর মাহি নদী। ন ফর নর্মদা। আর তা ফর তাপ্তি। পশ্চিম বাহিনী যে নদীগুলা রয়েছে তার মধ্যে এই চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো পশ্চিম বাহিনী নদীগুলোর মধ্যে প্রথমে কি বললাম? সবরমতি। প্রথমে লেখো সবরমতি। ঠিক আছে। এই নদীটা কোথায় রয়েছে? গুজরাট, আহমেদাবাদ এবং গান্ধীনগর, এই নদীর তীরে রয়েছে। তারপর রয়েছে মাহি নদী। মাহি। আচ্ছা, মাহি নদীটা তোমরা যদি দেখো, মাহি নদীটা তোমার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। দেখো, এটার জন্য ম্যাপটা দেখতে হবে। ঠিক আছে। ম্যাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার জন্য। দেখো, এই বরাবর আমাদের একটা রেখা গেছে, যে রেখাটাকে আমরা বলি কি? কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখাটা কি হয়? তো এখানে রয়েছে তোমার কি? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে এই নদীটার উৎপত্তি। ঠিক আছে। কোথা থেকে? মধ্যপ্রদেশ থেকে এই নদীটার উৎপত্তি। এখান থেকে নদীটা উৎপত্তি হয়ে চলে গেছে রাজস্থান। ঠিক আছে। তারপর আবার তোমার চলে গেছে গুজরাট হয়ে আরব সাগর। তো তোমরা যদি এই নদীটাকে একটু ভালো করে লক্ষ্য করো, এই নদীটা তোমার এই যে কর্কট ক্রান্তি রেখাটাকে দুবার কাটছে। একবার যখন রাজস্থান দিকে যাচ্ছে তখন একবার এখানে কাটছে, আবার যখন রাজস্থান থেকে নিচে নামছে তখন এবার এখানে একবার কাটছে। তাহলে মাহি নদীর বৈশিষ্ট্য কি? কর্ক রেখাকে দুবার কাটে। একমাত্র নদী
যেটা কর্কট ক্রান্তি রেখাকে দুবার কাটছে সেটা হচ্ছে মাহি নদী। আচ্ছা, রাজস্থানে এই নদীটার উপর একটা বাঁধ তৈরি করা হয়েছে, যে বাঁধটির নাম হচ্ছে কি নাম, মাহি বাজাজ সাগর বাঁধ। তাহলে মাহি নদীর কাছ থেকে এটাকে মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, মাহি নদীকে তোমার বলা হয় রাজস্থানের যে ভিল উপজাতি রয়েছে, ভিল উপজাতির গঙ্গা। কি বলা হয়? ভিল উপজাতির গঙ্গা বলা হয় কাকে? সেটা হচ্ছে মাহি নদী। আচ্ছা, মাহি হয়ে গেল। চলো, এরপর হচ্ছে নর্মদা। নর্মদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? নর্মদা নদীর উৎপত্তিটা হচ্ছে তোমার অমরকন্টক থেকে, ঠিক আছে। সতপুরা রেঞ্জের একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়টার নাম হচ্ছে মেকাল পাহাড়। এটার একটা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে অমরকন্টক। এখান থেকে উৎপত্তি দেখো, এটা হচ্ছে অমরকন্টক। এটা থেকে একটা পশ্চিম বাহিনী নদী উৎপত্তি হয়েছে, যেটার নাম হচ্ছে নর্মদা। আর একটা পূর্ব বাহিনী নদী যেটা গঙ্গাকে মিশছে, সেটা হচ্ছে সোন। তাহলে অমরকন্টক থেকে দুটো নদীর উৎপত্তি, একটা নর্মদা আর একটা সোন। সোনটা চলে যাচ্ছে গঙ্গা নদীর সাথে মিশছে, আর নর্মদাটা চলে যাচ্ছে আরব সাগরে। তো নর্মদা এটা হচ্ছে একটা পশ্চিম বাহিনী নদী, ঠিক আছে। বা বলতে পারো পশ্চিম বাহিনীদের মধ্যে সব থেকে লম্বা নদী হচ্ছে অমরকন্টকের তোমার এই নদীটা, যেটাকে আমরা নর্মদা বলছি। আচ্ছা, এটার উপর একটা জলপ্রপাত রয়েছে। নর্মদা নদীর উপর একটা জলপ্রপাত রয়েছে, জলপ্রপাতটার নাম কি? জলপ্রপাতটার নাম হচ্ছে ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত। আচ্ছা, একটা বাঁধ রয়েছে, সেটা হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ। আরো বাঁধ রয়েছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ, ঠিক আছে। আচ্ছা, এগুলো মনে রাখবে। তাহলে দেখো, তিনটা হয়ে গেল। আরেকটা হচ্ছে তাপ্তি। এই যে তাপ্তি নদী, ঠিক আছে, তাপ্তি নদী এটাকে বলা হয় নর্মদার যমজ নদী। কি বলা হয়? নর্মদার যমজ নদী। কাকে বলা হয়? তাপ্তি নদীকে বলা হয় নর্মদার যমজ নদী। এটা হচ্ছে তোমার সতপুরা রেঞ্জেরই মহাদেব পাহাড়। মহাদেব পাহাড় থেকে এটার উৎপত্তি, তাপ্তি নদী, ঠিক আছে। কোন কোন রাজ্যের উপর দিয়ে যদি গেছে বলা হয়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আর একটা হচ্ছে তোমার কি, গুজরাট। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। আচ্ছা, এই নদীটার উপর একটা বাঁধ তৈরি করা হয়েছে, বাঁধটার নাম কি? বাঁধটার নাম হচ্ছে তোমার উকাই বাঁধ। কোথায় গড়ে উঠেছে উকাই বাঁধটা? উকাই বাঁধটা তোমার গড়ে উঠেছে আমাদের গুজরাটে, ঠিক আছে। আচ্ছা, তাপ্তি নদীর তীরে একটা গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছে, যে শহরটার নাম হচ্ছে সুরাট। গুজরাটের সুরাট তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে। এ হলো তোমার পশ্চিম বাহিনী নদী। আচ্ছা, এরপর পশ্চিম বাহিনী নদী, আমাদের পূর্ব বাহিনী নদী, ভারতের যে সব থেকে গুরুত্বপূর্ণ নদী, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, অন্যান্য ছোট ছোট নদী, পশ্চিম বাহিনী নদী সব কমপ্লিট। আরেকটা ক্লাসে আমরা একদম পশ্চিমবঙ্গের যতগুলো নদী রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করলে এই টপিকটা কমপ্লিট, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা তোমার যে গুরুত্বপূর্ণ নদ নদী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সেইগুলো আলোচনা করব। আর তোমাদেরকে তো আমি যেমনটা বলেছিলাম, যে এরপর থেকে থিওরি ক্লাসটা যেটা থাকবে, থিওরি ক্লাসটা আমরা রেকর্ডেড দেবো, ঠিক আছে। কারণ অনেক বড় সিলেবাস, আমাদেরকে শুধু থিওরি করলে হবে না, প্র্যাকটিসও করতে হবে। আর যে প্র্যাকটিস ক্লাসটা থাকবে, এটা হবে তোমাদের দুপুর 3টার সময়। এটা কিন্তু লাইভ হবে, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে থিওরিটা আমরা রেকর্ডেড দিতে থাকবো ডেলি একটা করে, আর প্র্যাকটিসটাও আমরা ডেলি 3টার সময় লাইভ করাবো, প্রত্যেকে আসবে। আচ্ছা, পিডিএফ কোথায় পাবে? পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে দেখো রয়েছে।
যে ডাব্লিউপি কেপি উইথ রাহুল দা, ওই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হও, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।